জানুয়ারি ২০২৬ ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে একটি সভা শেষ হলো। ভেজায়ের নির্বাহী চেয়ারম্যান মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, সাংবাদিকরা কলম ধরলেন। তিনি বললেন, চট্টগ্রামের মিরসরাইয়ে ৮৫০ একর জমি এখন ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। একটু থামলেন, তারপর বললেন, ওই জমিটা আগে ভারতের ছিল। সভাকক্ষে একটু নীরবতা নামল, কারণ ২০১৫ সালে সেই জমি দেওয়া হয়েছিল ভারতকে, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর হাতে হাত মিলিয়ে। এক দশকে একটি কারখানাও হয়নি, আর এখন সেই জমিতেই তৈরি হবে বাংলাদেশের নিজের অস্ত্র। ভারতের স্বপ্নের জায়গায় বাংলাদেশের সামরিক বিপ্লব। এই পরিবর্তন কি শুধু অর্থনীতি, নাকি এটা একটা ভূ রাজনীতির বার্তা? আজকের ভিডিওতে আপনি প্রথমে জানবেন মিরসরাইয়ের সেই ৮৫০ একর জমির পুরো ইতিহাস, কিভাবে ভারতের হাত থেকে সরে এসে এটি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের নতুন ঠিকানা হলো। তারপর জানবেন এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে আসলে কি হবে, কারা বিনিয়োগ করবে এবং কি কি তৈরি হবে। এরপর দেখবেন বাংলাদেশ প্রতিরক্ষা উৎপাদনে কতটা পিছিয়ে এবং এই প্রকল্প কি সেই ব্যবধান কমিয়ে আনতে পারবে। তারপর আসবে বিপরীত পক্ষ, বেসামরিক খাতে অস্ত্র উৎপাদন কতটা নিরাপদ। সব শেষে থাকবে ভারত কি এই সিদ্ধান্তে শুধু অর্থনৈতিক নাকি কূটনৈতিক আঘাত হিসেবে দেখছে। তো চলুন শুরু করা যাক। এই জমির ইতিহাস বুঝতে হলে ২০১৫ সালে ফিরে যেতে হবে। সেই বছর জুনে নরেন্দ্র মোদী ঢাকা এলেন। বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা বহু প্রতিশ্রুতির মধ্যে একটি ছিল চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ইন্ডিয়ান ইকোনমিক জোন তৈরি হবে। রোখান্স জার্নাল এর ফেব্রুয়ারি ২০২৬ বিশ্লেষণে বলা হয়েছে, ২০১৭ সালে শেখ হাসিনার নয়াদিল্লি সফরে এই প্রকল্পের আওতা ব্যাপকভাবে বাড়িয়ে ১০০০ একরেরও বেশি জমির কথা হলো এবং ভারতের আদানি গ্রুপের সম্পৃক্ততার কথা উঠল। কিন্তু দ্য ডেইলি স্টারের ২৭ জানুয়ারি ২০২৬ প্রতিবেদনে জানা যাচ্ছে, প্রায় এক দশকেও একটি ইটও পড়েনি সেই জমিতে। ভেজা বহুবার টার্ম শিট সই করেছে, ডেভেলপার খুঁজছে, কিন্তু চূড়ান্ত চুক্তি বা আর্থিক সমঝোতা হয়নি। তারপর ২০২৪ সালের হাসিনা সরকারের পতন হলো। ২০২৬ জানুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ভেজায়ের বোর্ড সভায় সেই জমি ভারতের হাত থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলো এবং পরিবর্তে সেখানে গড়ে উঠবে বাংলাদেশের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন। এখন প্রশ্ন আসে, এটা আসলে কি? ধরুন আপনার বাড়িতে ইলেকট্রনিক্সের দরকার হলে আপনি বাজারে যান কিনতে, কিন্তু যদি আপনার নিজের ঘরেই কারখানা থাকে, ঠিক একইভাবে বাংলাদেশ এতদিন বিদেশ থেকে অস্ত্র কিনছে, এখন নিজেই তৈরি করতে চাচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নভেম্বর ২০২৫ প্রতিবেদনে জানা যাচ্ছে, প্রস্তাবিত এই জোনে মূলত ৫টি ক্ষেত্রে উৎপাদন হবে: আধুনিক ড্রোন ও ইউএভি সিস্টেম, সাইবার নিরাপত্তা প্রযুক্তি, গোলাবারুদ ও বিস্ফোরক, সামরিক যানের যন্ত্রাংশ এবং হালকা অস্ত্র ও সরঞ্জাম। বিনিয়োগের মডেল হবে পিপিপি, অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্ব এবং বিদেশি প্রযুক্তি অংশীদার। বিডায়ের নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, সশস্ত্র বাহিনী বিভাগ, ভেজা মুখ্য উপদেষ্টার কার্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় মিলে এই পরিকল্পনা তৈরি করেছে এবং দীর্ঘমেয়াদে মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫,০০০ কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কে আসছে? তুরস্ক, চীন নাকি অন্যান্য? এই বিশাল প্রকল্পে বিদেশি অংশীদার হিসেবে কাদের নাম আসছে? নর্থ ইস্ট নিউজ এর মে ২০২৫ প্রতিবেদন থেকে জানা যায়, বিডায়ের নির্বাহী চেয়ারম্যান চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তুরস্কের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কমপ্লেক্স নির্মাণের বিষয়ে ৫ দিনের তুরস্ক সফর করেছেন এবং এমকি এর মতো তুর্কি সরকারি অস্ত্র কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফ্লোরে বিরল প্রবেশাধিকার পেয়েছে। চীনের দিক থেকে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার জানুয়ারি ২০২৬ প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বাংলাদেশের বিমান বাহিনী সিইটিসি ইন্টারন্যাশনাল এর সাথে ৬০৮ কোটি টাকার চুক্তি করেছে বগুড়া বিমান ঘাঁটিতে যৌথ ইউএভি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি কারখানা নির্মাণের জন্য, যেখানে এমএলই ভিওএলটি ড্রোন তৈরি হবে এবং প্রযুক্তি হস্তান্তর থাকবে। দ্য ডেইলি স্টারের বিশ্লেষণ বলা হয়েছে, বাংলাদেশ ও তুরস্ক যৌথ উদ্যোগে বাংলাদেশকে আঞ্চলিক প্রতিরক্ষা রপ্তানির হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে। এই প্রকল্পের প্রয়োজনীয়তা বুঝতে হলে একটা তুলনামূলক চিত্র দরকার।
বিজনেস স্ট্যান্ডার্ডের নভেম্বর 2025-এর প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান গত 4 বছরে প্রতি বছর গড়ে $450 মিলিয়ন প্রতিরক্ষা উৎপাদনে বিনিয়োগ করেছে। বাংলাদেশ এই বিনিয়োগের ধারে কাছেও নেই। ভারতের বার্ষিক বিনিয়োগ $2.76 বিলিয়ন, কিন্তু তুরস্ক 2020 থেকে 2025 পর্যন্ত মোট $30.7 বিলিয়ন প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করেছে। আর বাংলাদেশ স্বাধীনতার 54 বছরেও প্রতিরক্ষা উৎপাদনে অগ্রগতি সীমিত। বাংলাদেশ প্রতি বছর হালকা সামরিক সরঞ্জাম আমদানিতে 7 থেকে 8 হাজার কোটি টাকা বিদেশে পাঠাতে হয়। মিরসরাই জোন পূর্ণমাত্রায় চালু হলে এই অর্থের একটি বড় অংশ দেশেই থাকবে। কিন্তু এই প্রকল্প নিয়ে বিশেষজ্ঞ মহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, বেসরকারি খাতে সামরিক সরঞ্জাম উৎপাদন কতটা নিরাপদ? ডেইলি স্টারের বিশ্লেষণে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন, এমন কৌশলগত খাতে প্রযুক্তি নিয়ন্ত্রণ, মেধাস্বত্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক রপ্তানি নিয়ন্ত্রণ বিধিমালা মেনে চলা অত্যন্ত জটিল। কারণ প্রতিরক্ষা সরঞ্জাম শুধু পণ্য নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সরাসরি যুক্ত। অন্যদিকে অন্য এক বিশ্লেষণে বলা হয়েছে, সফল হতে হলে রপ্তানির বাজারে ঢুকতেই হবে। কিন্তু বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র এবং প্রতিষ্ঠিত খেলোয়াড়দের আধিপত্য অটুট। বাংলাদেশকে শুধু তুরস্ক নয়, আরও বৃহত্তর অংশীদারিত্বের দিকে যেতে হবে। একটি সংস্থার উপর অতিরিক্ত নির্ভরতা নতুন ধরনের পরনির্ভরতা তৈরি করতে পারে। অন্যদিকে এই সিদ্ধান্তটি ভারতের কাছে শুধু একটি বিনিয়োগ বাতিলের সংবাদ নয়। জি নিউজের 30 জানুয়ারি 2026-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ককে আরও তিক্ত করবে। সানডে গার্ডিয়ান লাইভের ফেব্রুয়ারি 2026-এর বিশ্লেষণ থেকে জানা গেছে, শুধু মিরসরাই নয়, মংলাও ভারতের জন্য বরাদ্দ 110 একর জমি বাতিল করা হয়েছে। রোকান্স জার্নালের বিশ্লেষণে আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এসেছে। মিরসরাইয়ের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এটি ফেনীর চিকেন নেক বা সরু করিডোরের কাছে, যে করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে যুক্ত করেছে। ভারতীয় সামরিক পরিকল্পকদের কাছে এই করিডোর সবচেয়ে সংবেদনশীল কৌশলগত দুর্বলতা। সেই করিডোরের কাছে এখন তুরস্ক ও চীনের প্রযুক্তিতে অস্ত্র তৈরির কারখানা হচ্ছে। এটি নয়াদিল্লির কাছে নিছক বাণিজ্যিক সিদ্ধান্ত হিসেবে দেখা সম্ভব নয়। তাহলে এখন প্রশ্ন, এই প্রকল্প সফল করতে বাংলাদেশকে ঠিক কী করতে হবে? প্রথমত, প্রযুক্তি হস্তান্তরের নিশ্চয়তা। শুধু কারখানা বানালে হবে না, আসল প্রযুক্তি যেন সত্যিকার অর্থে হাতে আসে। তুরস্কের বায়াক্তার TB2 ড্রোনের ক্ষেত্রে ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানাচ্ছে, তুরস্ক মূল মেধাস্বত্ব সুরক্ষার সতর্ক থেকেই রপ্তানি করে। সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর হওয়া কঠিন। দ্বিতীয়ত, নিয়ন্ত্রণ কাঠামো। সামরিক সরঞ্জামের বেসরকারি উৎপাদন নিয়ন্ত্রণে কঠোর আইন না থাকলে বড় ঝুঁকি তৈরি হবে। তৃতীয়ত, সানডে গার্ডিয়ান লাইভের বিশ্লেষণে বলা হয়েছে, এই মুহূর্তে শুধু সড়ক, পয় নিষ্কাশন ও বিদ্যুতের পরিকাঠামো কাজ চলছে, অর্থাৎ প্রকৃত উৎপাদন শুরু হতে অনেক সময় লাগবে। এই বাস্তবতাটা মাথায় রাখা দরকার। তাই বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পের আকার এখন $1 ট্রিলিয়ন। তুরস্ক 2026-এর প্রথম প্রান্তিকেই $1.9 বিলিয়ন অস্ত্র রপ্তানি করেছে। দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, এমনকি সংযুক্ত আরব আমিরাতও এই বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। বাংলাদেশের পোশাক শিল্প একসময় অসম্ভব মনে হয়েছিল, আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। সেই একই উদ্যম কি প্রতিরক্ষা শিল্পে সম্ভব? এক বিশ্লেষণের সিনিয়র সেনা কর্মকর্তা বলেছেন, একই অর্থনৈতিক শক্তির অন্যান্য দেশ অনেক এগিয়ে গেছে। মিরসরাই জোন সেই ব্যবধান কমানোর সুযোগ। কিন্তু শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের পরীক্ষা। ভারতের জমিতে বাংলাদেশের অস্ত্র কারখানা, এই প্রতীকী পরিবর্তনটা ছোট নয়, কিন্তু প্রতীক দিয়ে দেশ রক্ষা হয় না, সক্ষমতা দিয়ে হয়। বাংলাদেশ কি এই সুযোগ সত্যিকারের সক্ষমতায় রূপ দিতে পারবে, নাকি এটাও আরেকটি বড় ঘোষণার ছোট ইতিহাস হয়ে থেকে যাবে? সেটাই এখন দেখার বিষয়।